কয়েকজন উপদেষ্টা ও স্বাধীনতা বিরোধী শক্তি ভোট বিলম্বের ষড়যন্ত্রে লিপ্ত, ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির অভিযোগ বিএনপির। জাতীয় নির্বাচনে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, পোলিং স্টাফ প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দেবে যুক্তরাজ্য। সহিংসতা ও 3 জন নিহতের ঘটনায় থমথমে পাহাড়। খাগড়াছড়ির অশান্তিতে ভারত ও ফ্যাসিবাদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভ্যুত্থান দমনে 3 লাখ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু ঢাকায় ছোড়া হয় 95,000 রাউন্ড। ট্রাইব্যুনালে প্রমাণ দাখিল। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সপ্তম সুরে বাজছে পূজার আনন্দ। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনায় ভক্তদের ভিড়। এবং জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শিগগিরই বিসিবিকে দেয়া হবে নির্দেশনা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি তানিয়া হারুন। এবারে জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভা। এরকম বাংলাদেশ যে কখনো হবে আমরা চিন্তা করি নাই। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধার সৃষ্টি করছে একটি দল। তারা আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ জরুরি। তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই, ধান গাছে তক্ত হয় কিনা জানে না, আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে। তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে? এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস ঘেরাও করছে। পাহাড়ি ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচনে তারা ভোট পাবে না, তারা হেরে যাবে। এই জন্য তারা আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করার জন্য বিভিন্নভাবে পেয়ার সিস্টেমের কথা তারা বলছে। বিকেলে কেরানীগঞ্জে নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসবে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন আরেক নেতা সেলিমা রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এই পূজাটাকে কেন্দ্র করেও কিন্তু নির্বাচন বানচাল করার পদ্ধতি করা যায়, এই জন্য আমরা বেশি অ্যালার্ট। জনগণের মনে যে নতুন আশার সঞ্চার, সেখানে জনগণের সাথে মিলে আমরা নিশ্চয়ই আগামী দিনের নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার, যারা জবাবদিহিমূলক সরকার হবে, সেই সরকার প্রতিষ্ঠা করতে পারবো। তারা বলেন, দেশবিরোধী সকল শক্তির জবাব দেওয়া হবে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। একটি রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে বিভাজনের দিকে নিতে চাইছে, পাশাপাশি বাধাগ্রস্ত করতে চাইছে আসন্ন জাতীয় নির্বাচনেরও। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি আরো বলেন, ধর্মকে হাতিয়ার করে বিএনপি রাজনীতি করে না। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। আমরা আরো লক্ষ্য করেছি, বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইইউ এর মধ্যে একটি চুক্তি সমঝোতা সই হবে। এদিকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পোলিং স্টাফ প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এই জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি। সোমবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৈঠক শেষে জানান, শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়তা দিতে চায় তারা। এছাড়াও পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতেও আগ্রহী তার দেশ। নির্বাচন সহ নানা ধরনের সহায়তা দিতে চাই বাংলাদেশকে। মূলত বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কিভাবে পাশে থাকতে পারে এই বিষয়ে আলোচনা হয়েছে। এদিন দুপুরে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারাও ঘণ্টাব্যাপী বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে। বৈঠক শেষে কথা বলেন সিনিয়র সচিব। তারা অ্যাসেসমেন্ট টিম হিসেবে ইসিতে এসেছিল, কিছু বিষয় জানতে চেয়েছেন। দ্বিপাক্ষিক MOU হবে, যার অধীনে 150-র মতো পর্যবেক্ষক আসবেন। গত বছরে আমাদেরকে ওনারা MOU এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। বলেন তারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকবেন কিনা জানতে চেয়েছেন ইসির কাছে। 31শে অক্টোবর ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সদর উপজেলা ও পৌর এলাকায় 144 ধারা জারি রয়েছে, তবে অবরোধ শিথিল করায় স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। এদিকে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। 23শে সেপ্টেম্বর পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় গুইমারা ও সদর উপজেলায় চলছে অনির্দিষ্ট সময়ের 144 ধারা। বিধিনিষেধের মধ্যে রবিবার সকাল থেকে জুম্মত ছাত্র জনতার অবরোধে শহরতলিতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। তবে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে দুপুর 12টা থেকে সড়ক অবরোধ শিথিলের পর জনজীবনে স্বস্তি ফিরেছে। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে, আটকে পড়া পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন গন্তব্যে। বৃহস্পতিবার আমরা রাত্রে এখানে আসছি, চুয়াডাঙ্গা থেকে আসছি, কিন্তু রাত্রেবেলায় বৃহস্পতিবার রাত্রেবেলায় এসে আটকে গেছি আজকে 5 দিন। তো সেই ক্ষেত্রে এখন মোটামুটি ছাড়া পাইছে আলহামদুলিল্লাহ। আমি শুক্রবারে আসছি, আজকে প্রায় 3 দিন একটা জায়গাতেই বন্দী ছিলাম। সাজেকের উদ্দেশ্যে আসছি কিন্তু যেতে পারি নাই। এদিকে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের ইন্ধনে খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনও আতঙ্ক কাটেনি। ডিবিসি নিউজ ডেস্ক। আজ মহাসপ্তমী, দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভের মধ্য দিয়ে সকালে হয় সপ্তমী বিহিত পূজা। প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতিনাশিনী। কৃপালাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে চলে দেবী দর্শন। সেই সাথে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় মানুষের মনেও যেন পূজার আনন্দ বাজছে সপ্তম সুরে। শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে কলাবাগান মণ্ডপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, মহাসপ্তমী ঘিরে এই মুহূর্তে কি কি আয়োজন দেখছেন আর ভক্তরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। কলাবাগান আমি আসলে চেষ্টা করছি যে মোটামুটি জনপ্রিয় যে মণ্ডপগুলো সেই মণ্ডপগুলোতে যাওয়ার এবং দেখানোর, কারণ এক এক জায়গায় আসলে এক এক ধরনের প্রতিমা তৈরি হয় পূজাতে। সেগুলো আসলে চেহারায় সাজসজ্জা সব কিছুতেই বিভিন্ন রকমের হয়। ফলে আমি চেষ্টা করছি বিভিন্ন মণ্ডপ দেখাতে। কলাবাগান মণ্ডপ দেখতে পাচ্ছেন। আর সেই সাথে এখানে যে সার্বজনীন পূজা উদযাপন কমিটি রয়েছে, সেই কমিটির পক্ষ থেকে সঙ্গীত আয়োজন বা সাংস্কৃতিক গান চলছে। বিশেষ করে দুর্গাপূজায় যে গানগুলো বা তারা মা
মাকে উৎসর্গ করে যে গানগুলো করেন সেই গানগুলো হচ্ছে, আমি যদি একটু এখানে যারা কমিটিতে আছেন তাদের কারোর সাথে একটু কথা বলি তাহলে হয়তো জি এখানে পূজা উদযাপন কমিটিতে যারা আছেন তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলছি। আয়োজনটা আপনারা কেমন করছেন বা যারা আসছেন তারা আসলে সবাই সন্তুষ্ট কিনা বা আপনারা সন্তুষ্ট কিনা এই পূজা যেভাবে আয়োজন করছেন? ধন্যবাদ। এখানে আজকে মহাসপ্তমী আমাদের সকালে মিনিমাম 5 থেকে 6,000 আসছে এবং সবাই এখানে অঞ্জলি প্রদান করছেন, মার কাছে কৃপা লাভ করছেন এবং প্রত্যেকে আমরা প্রসাদ বিতরণ করছি এবং প্রতিটি মানুষ আমাদের এখানে আসার পর খুবই ধন্য এবং খুবই সন্তুষ্ট। মানে গতবার যে ছোটোখাটোর ভিতর ছিল, এবারে একটু বড় পরিসরে আমরা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই প্রচুর মানুষ আসছে এবং সবাই তৃপ্তি সহকারে আছে, যেহেতু আমি এই এসি ব্যবস্থা করেছি, সেই ঠান্ডার ভিতরে সবাই উপভোগ করছে এবং সবাই সন্তুষ্ট। এবং নিরাপত্তার ব্যবস্থাটি? নিরাপত্তা আমাদের এটা পূজাটা 2007 সাল থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত যে নিরাপত্তা আমি যা দেখেছি, কিন্তু এইবার তার ডবল বলতে হবে এবং সর্বাধিক প্রত্যেকটা আইন শৃঙ্খলা পালন এবং আমার ধানমন্ডি ওসি সাহেব এবং তন্দ্র সাহেব এবং একটু আগে আমাদের এই থানার সিও সাহেব, ওই এসি সাহেব আসছিলেন এবং সবাই মোটামুটি মানে আপনি শুনছিলেন তানিয়া যে যেটি বলছিলেন তিনি, যে পূজা মণ্ডপের যে নিরাপত্তা সেটিও খুব ভালো আছে এবং বেশ জমজমাটভাবে এবার এই পূজাটা হচ্ছে। 2007 সাল থেকে এই পুজো শুরু হয়, এবারে বেশ জমজমাটভাবে পুজোটা হচ্ছে। এই মুহূর্তে আমি বলছিলাম যে সকালবেলা যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আগামী 2 দিন এবং তারপরে দশমীর দিন এই আয়োজন শেষ হবে। আপাতত এই ছিল কলাবাগান। উর্মি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 29, গাইবান্ধা 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। তিনি এই আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী। তার কাছে আমরা জানতে চাইব তিনি কেন এই নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন, যে আপনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন, কিন্তু কেন? ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। প্রথমে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু দুর্গাপূজা চলমান, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। নির্বাচন আমি সুন্দরগঞ্জ 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে নির্বাচন করতে যাচ্ছি। আপনি জানেন আমি বিএনপি পরিবারের একজন সন্তান। আমার বয়স 44 হলো। আমি 30 বছর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্রদল, যুবদল, এখন বিএনপিতে আছি। এই রাজনৈতিক চলমান অবস্থায় দীর্ঘ সময় আমি 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের প্রত্যেকটা গ্রামগঞ্জে আমি ঘুরে বেরিয়েছি। নিজের তরফ থেকে যতটুকু পেরেছি মানুষের সেবা করার জন্য। বন্যার সময় ত্রাণ দিয়েছি, শীতের সময় কম্বল, শীতবস্ত্র বিতরণ করেছি। এই চলমান অবস্থায় দেখেছি যে 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একজন পার্লামেন্ট মেম্বার ভালো হওয়ার দরকার। এই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষার তরফ থেকে আমি মনে করেছি যে এখানে এমপি পদে আমার মনোনীত হওয়া প্রয়োজন। তাছাড়া আপনারা জানেন বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন, এখানে অনেকেই মনোনয়ন চাবে। দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি মনোনয়ন চাবো, আমাকে ছাড়াও যদি কাউকে এখানে মনোনয়ন দেওয়া হয় তার পিছনে আমি কাজ করার জন্য প্রস্তুত আছি, যেহেতু আমি বিএনপির শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। আরেকটি বিষয়, যে আপনাকে যদি দল থেকে মনোনয়ন দেয়া হয়, সেক্ষেত্রে আপনি যদি মনোনয়ন পেয়ে জয়লাভ করেন, সেক্ষেত্রে আপনার জনগণের জন্য কি করবেন আপনি? ধন্যবাদ, অনেক ভালো প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জনগণের সামনে যে 31 দফা উপস্থাপন করেছেন, এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের যেমন বৈষম্যমুক্ত হবে, আমাদের 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জে মানুষের ভাগ্য উন্নয়ন হবে। সেক্ষেত্রে আপনাকে একটু বলে রাখি যে আমাদের এই সুন্দরগঞ্জ উপজেলা 15টি ইউনিয়ন নিয়ে একটি পৌরসভা নিয়ে বিশাল উপজেলা। এই উপজেলা থেকে প্রায় 45 কিলোমিটার পূর্ব দিকে বিশাল একটি অঞ্চল। একটি উপজেলা দিয়ে এত মানুষের সেবা দান করা সম্ভব হচ্ছে না। তাই প্রথমে আমি যেটা মনে করব, পূর্ব এলাকায় একটি উপজেলা বাস্তবায়ন। সর্বক্ষেত্রে দেখব যে একটি চিকিৎসা, মানুষের যে মৌলিক অধিকার
চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা থেকে আমাদের বঞ্চিত হচ্ছে। এই জন্য পূর্ব এলাকায় একটি হাসপাতাল নির্মাণের চেষ্টা করব। পাশাপাশি এই তরুণ প্রজন্ম মাদকমুক্ত রাখার জন্য তাদের খেলাধুলার মাঠ এবং খেলামুখী করার বিকল্প ছাড়া আমি কিছু দেখতেছি না। তো আমি চাই 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জের মানুষ দীর্ঘদিন বাংলাদেশের মানুষের ন্যায় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেশনায়ক তারেক রহমান যেভাবে মানুষের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, 29 গাইবান্ধা 1 আসনে দীর্ঘদিন থেকে মানুষ অনেক মার্কার এমপি পেয়েছে, কিন্তু ধানের শীষের এমপি পায়নি। এবার 29 গাইবান্ধা 1-এর মানুষ প্রস্তুত হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আর আপনি আগেই বলেছি, বিএনপি রাজনৈতিক বড় সংগঠন, এই সংগঠন এবার মনোনয়ন দেবে। প্রথমে তাদের ত্যাগ, যারা আন্দোলন সংগ্রামে অত্যন্ত ভূমিকা রেখেছে এবং যাদের সততা আছে, নিজে সৎ এবং জনগণের মাঝে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। এবং আরেকটি বিষয় যেটি হলো, জনগণ যাকে চাবে বিএনপি তাকেই দিবে, কারণ বিএনপি হলো জনগণের দল। জনগণ যাকে চাবে বিএনপি তাকে দিবে। বিএনপি চায় জনগণের ভালো, আর আমি সেই ক্ষেত্রে জনগণের সাথে আছি। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই সুন্দরগঞ্জের মানুষ আজকের আপনার এই সাক্ষাৎকারে দেখেন একটি জনসভায় পরিণত হয়েছে, হাজার হাজার লোক উপস্থিত হয়েছে। এর থেকে জনগণের যে ভালোবাসা পেয়েছি, দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশকে হাসিনা মুক্ত করতে পারলে 29 গাইবান্ধা সুন্দরগঞ্জে বিএনপির জন্য এমপি প্রার্থী উনি অবশ্যই সুন্দরভাবে বেছে নেবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বেছে নেবেন। সেই প্রেক্ষাপটে আমার যে রাজনৈতিক বিগত দিনের অবদান, আমার বিভিন্ন সময় মামলা খেয়েছি, জেলে ছিলাম, আমার আন্দোলন সংগ্রামে অত্যন্ত ভূমিকা ভালো। এ কারণে আমি মনে করি 29 গাইবান্ধা 1 মানুষের জনগণের চাওয়া পাওয়ার সাথে আমার নেতা জনাব তারেক রহমানের আমাকে বেছে নিবে। যদি আমাকে নাও নেয়, আমি ধানের শীষের সাথেই থাকবো ইনশাল্লাহ। আগামীতে 29 গাইবান্ধা 1-এর মানুষ এবার প্রমাণ করে দিবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার দল এবং দেশনায়ক তারেক রহমানের দলকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়িত লাভ। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন সিএসআরএম টিভিসি এক্সপ্রেসে আজকের মতো আগামীকাল সারাদিন থাকবে 30 গাইবান্ধা 2-এ। ততক্ষণ পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকুন। ইসরায়েল গাজা সংঘাত শিথিল করতে নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের গাজা ইস্যুতে একটি চুক্তির আসার কথা বললেও রবিবার নেতানিয়াহু জানান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে হামাসও জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে গণমাধ্যমে ফাঁস হওয়া পরিকল্পনার খসড়া অনুযায়ী চুক্তি নিশ্চিত হলে 48 ঘন্টার মধ্যে সব জিম্মি মুক্ত করতে হবে। সাকিবকে নিষিদ্ধ করতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের এক ফেসবুক পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত। এরপর চলেছে পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট। সেই রেষারেষির শেষটায় এসে সাকিবকে আর জাতীয় দলের জার্সি পরতে দিতে নারাজ ক্রীড়া উপদেষ্টা। এক গণমাধ্যমকে আসিফ মাহমুদ বলেছেন, শিগগিরই সাকিবকে নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হবে। ঘটনার সূত্রপাত রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন সাকিব আল হাসান। সেটার রিয়াকশনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে, কিন্তু দিন শেষে আমিই ঠিক ছিলাম। এখান থেকেই শুরু সাকিব ও ক্রীড়া উপদেষ্টার ভার্চুয়াল তর্ক। প্রতি উত্তরে সাকিবের আরও একটি পোস্ট, যেখানে টাইগার জার্সি তুলতে না পারার পেছনে তিনি আসিফকেই দায়ী করেন। এদেশের ক্রিকেট প্রেমীদের কাছে ক্রিকেট মানে স্নায়ুক্ষয়ী যুদ্ধের নাম। তেমনই যেন কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা ও সাকিব। সাকিবের পোস্টের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বসে থাকেননি। তাকে পাঠানো সাকিবের এক খুদে বার্তা সরাসরি ফেসবুকে তুলে ধরেন তিনি, যেখানে সাকিব দাবি করেছিলেন তাকে জোর করে রাজনীতিতে জড়িয়ে ফেলা হয়েছিল। 2024-এর জুলাই বিপ্লবের সময় দেশে যখন ছাত্র জনতা দাঁড়িয়েছিল আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে, রাজপথে গুলিতে প্রাণ ঝরছিল প্রতিদিন, তখন সাকিব যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের ছবি ফেসবুক পোস্ট করে বিরাগভাজন হন। তখনও ক্রিকেটার সাকিবের আরেক পরিচয় ছিল আওয়ামী সরকারের সংসদ সদস্য। পোস্ট পাল্টা পোস্টের এ খেলায় শেষ দানটা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টাই। এক গণমাধ্যমকে তিনি জানান, সাকিবকে জাতীয় দল থেকে নিষিদ্ধ করার প্রক্রিয়া দ্রুতই নিশ্চিত করা হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে কোর্টে হয় হত্যা মামলা। শুধু তাই নয়, এরপর দুদকের তদন্ত শুরু হয় সাকিবের মানি লন্ডারিং ইস্যুতে। অভিযোগ আনা হয় শেয়ার বাজারের 256 কোটি টাকা আত্মসাতের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।